দুইটা লোক কি চারটা এইভাবে চারজন লোককে মারতে পারে? তদন্তটা আরেকটু ভালো হোক, তারপরও যদি ওনারা বলে যে না এটাই শেষ, আমরা সেটাই মেনে নিব। রংপুরে একই পরিবারের 4 জনকে শেষ করে দেওয়ার ঘটনায় এবার নতুন মোড়, হেসে যাচ্ছে অনেকে। একের পর এক উঠে আসছে ক্ষমতায় থাকা নতুন নতুন রাঘব বোয়ালদের নাম। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আর সময়ের সাথে সাথে সবকিছু তদন্তে প্রকাশ পাবে। বিচার যারা চাচ্ছে তাদের যেন বিচার পায়, আমিও চাই এটা পরিপূর্ণ ভালোভাবে বিচারটা দেখে যেন করে, আমার সন্তানটাও যেহেতু আসলে সত্যিকারের অর্থ বিচার পায়। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাপাড়াপিড়ি এগুলা কিচ্ছু নাই আমার ছেলের। সঠিক তদন্ত করে আসল খুনিদের বের করা হোক। নাম প্রকাশ না করার শর্তে মাসুয়া পাড়া এলাকার কয়েকজন আমার দেশকে বলেন, নিহতের পাশের বাড়ির কয়েকজন ভারতীয় আত্মীয়ের আনাগোনা ছিল। সেই বাড়িতে প্রায় তারা আসা যাওয়া করত। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখতে বলেন স্থানীয়রা। আমার ভাইরা তিনি সাথে তার ওয়াইফ আছে প্রথমে গোসল, তারপর চেয়ারে বসে খেজুর খাওয়া। একজন কিংবা দুজন নয়, একে একে 4 জনকে তারপরও বিন্দু মাত্র বিচলিত হয়নি ঘাতকরা। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এমনই শিউরে ওঠার মতো। দর্শক, একজন পুলিশ অফিসার কিন্তু কেঁদে দিয়েছে এর বর্ণনা দিতে গিয়ে। তো অবশেষে আজকে সকালে তাদেরকে আদালতে উঠানোর পরে আদালত যে রায় দিয়েছে, এই রায় শোনার পরে যারা খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আসলে এই যে রংপুরে 4 জনকে শেষ করে দেওয়ার ঘটনায় তারা যে কাজগুলো করেছে, বাসায় বসে খেজুর খেয়েছে এবং একের পর এক তারা যে কাজগুলো সম্পন্ন করেছে, এর কি সঠিক বিচার হয়েছে কিনা এটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে আসি যে তারা যে জবানবন্দি দিয়েছেন তাদের সাথে কারা কারা জড়িত ছিল এবং কিভাবে সেটা করেছেন, এবং এটা শোনার পরে আদালত যে কঠিন রায় দিয়েছেন সেই বিষয়গুলো আমরা একের পর এক সম্পূর্ণ ভিডিওতে দেখে আসি। কখন কোথায় কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে দেখে নিই। গণপতি চক্রবর্তীর মতো একজন নিরীহ শিক্ষক যখন সপরিবারে খুন হয়, তখন তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ রাষ্ট্র কেবল মাদকের গল্প শোনায় দায় সারতে চায়। নিজারাবাদের শশাঙ্ক দেবনাথের পরিবারে খুনের পর বলা হয়েছে তারা ভারতে পালায় গেছে। আজ গণপতি বাবুর পরিবারে খুনের পর বলা হইতাছে তারা স্রেফ ভুল সময়ে ভুল জায়গায় আছে। কিন্তু মানুষের চোখ ফাঁকি দেওয়া কি সহজ? দাহ্য পদার্থ খুনিরা কই পায়? প্রভিডেন্ট ফান্ডের সেই টাকার হদিস কি? সিসিটিভি ফুটেজে কি ওই 2 তরুণের বের হতে দেখা গেছে? এইসব প্রশ্নের কোনো উত্তর নাই। আছে কেবল একটা চিত্রনাট্য, যেখানে শশা, খেজুর আর ইয়াবা আছে। ন্যায় বিচার উপস্থিত কিংবা অনুপস্থিত। রংপুরের মাছুয়াপাড়ার একটা বাড়ির 2য় তলায় এখন নিস্তব্ধতা। সেইখানে এখন কেবল রক্তের ঘ্রাণ আর স্বজনগ কান ফাটানো হাত। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, উচ্চশিক্ষিতা মাইয়া আগামী আর 12 বছরের কিশোর আয়ুষ, একটা পুরা পরিবারে এক রাইতের ব্যবধানে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আর এই হত্যাকাণ্ডের পর পুলিশ যে বয়ান হাজির করছে, এই নেট দুনিয়া আলাপ হইতাছে এই বয়ান নিজারাবাদের তাজুল কষায়ের সেই চুন লবণের ড্রামের চাইতেও রহস্যময়, অবিশ্বাস্য। রংপুর মেট্রোপলিটন পুলিশ খুনের 36 ঘন্টার মধ্যেই 2 তরুণ মুগ্ধ আর সিদ্ধার্থরে গ্রেপ্তার করে এক চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন করছে। সেইখানে একটা বিবরণ দেওয়া হয়েছে। পুলিশ দাবি করতেছে মুগ্ধ আর সিদ্ধার্থ পাশের বাড়ির একটা নির্মাণাধীন ছাদ থেকে লাফায়া গণপতি বাবুর ছাদে গিয়া ইয়াবা সেবন করতেছে। শিক্ষক শব্দ শুনা ছাদে গেলে তার গামছা পেঁচায়া শ্বাসরোধ করে মারা হয়। এরপর একে একে তার স্ত্রী, মাইয়া আর পোলারে অত্যন্ত ঠান্ডা মাথায় শ্বাসরোধ করে তারা। কিন্তু এই যে পরিপাটি একটা গল্প, এই পরিপাটি গল্পের পরতে পরতে অসংখ্য অসামঞ্জস্য আর যুক্তিহীনতা। আসেন দেখি কি কি ঘটলো। পুলিশ কইতাছে 4 মানুষে নৃশংসভাবে খুন করার পর খুনিরা ছিল নির্বিকার। তারা নাকি ফ্রিজ থেকে শশা বাইর করে খাইছে, ডাইনিং টেবিলে বসে খেজুর খাইছে, শান্তিতে বাথরুমে গিয়া গোসল করছে। অপরাধ বিজ্ঞানের ভাষায় কোনো অপেশাদার তরুণ যখন প্রথমবার বা আকস্মিকভাবে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটায়, তখন তার স্নায়ুর উপরে একটা বিপুল চাপ তৈরি হয়। তাতে তার পক্ষে লাশের পাশে বৈশা শশা খেজুর খাওয়া প্রায় অসম্ভব। এই ভোজের গল্পটা মূলত খুনিকে দানবীয় হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা বলে মনে করতেছেন বিশ্লেষক, যাতে মানুষের নজর অন্য কোনো মোটিভ বা তৃতীয় কোনো শক্তির দিক থেকে সইরা যায়। প্রশ্ন থাকে, এই তথাকথিত ভোজের আলামত কি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, নাকি এইটা মুখস্থ স্বীকার? নিজারাবাদের শশাঙ্ক দেবনাথের পরিবারে হত্যা করা হয়েছিল সম্পত্তি দখলের লেগে।
রংপুরের ক্ষেত্রে দেখা যাইতেছে নিহত শিক্ষক গণপতি চক্রবর্তী মাসখানেক আগে তার প্রভিডেন্ট ফান্ডের 15 লাখ টাকা তুলছিলেন। তিনি বাড়িতে কাজ করার পরিকল্পনা করতেছিলেন। এই নগদ অর্থের তথ্য খুনিরা জানতো কি সেটা আমরা জানি না। পুলিশ কেন এই টাকার মোটিভটারে গুরুত্ব না দিয়া কেবল ইয়াবা সেবনে বাধা দেওয়ার মতো একটা লঘু কারণ রে সামনে আনলো সেটাও জানি না। মাদকাসক্তরা চুরির জন্য ঢোকে, বাধা পাইলে পালায়, কিন্তু পুরা পরিবার একে একে ঠান্ডা মাথায় খুন করা কোনো ছিচকা মাদকাসক্তের কাজ মনে হয় হইতে পারে না। এর পেছনে কোনো বড় মাফিয়া বা পেশাদার চক্র কাজ করতেছে কিনা যারা এই টাকা বা সম্পত্তি হাতায় নিতে চায় সেইটাও আমরা জানি। এই হত্যাকাণ্ডের সবচেয়ে ভয়াবহ দিকটা হইল লাশের মুখমণ্ডল। ময়না তদন্তের পর স্বজনরা দেখতে পান 4টা লাশের মুখমণ্ডল ঝলসানো। পুলিশের পুরা প্রেস ব্রিফিং এ এই দাহ্য পদার্থ ব্যবহারের কোনো ব্যাখ্যা মেলে না। গামছা বা কাপড় দিয়া শ্বাসরোধ কইরা মারলে মুখ ঝলসানোর আসলে প্রয়োজনটা কেন পড়লো সেইটাও বোঝা যাচ্ছে। সাধারণত পরিচয় গোপন করতে অথবা লাশের প্রতি চরম ঘৃণা প্রদর্শন করতে মুখ ঝলসা দেওয়া হয়। মাদক সেবী 2 তরুণ কি সাথে কইরা সুনিয়া ইয়াবা খাইতে ছাদে উঠছিল? এইটা কি পেশাদার বা সুপরিকল্পিত হত্যাকাণ্ডের স্পষ্ট আলামত না? গ্রেপ্তারকৃত 2 তরুণের শারীরিক গঠন আর 4 জন মানুষের, যাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক যুবক, একজন 12 বছরের কিশোর। কাগো প্রতিরোধ ক্ষমতা কি পুলিশ বিবেচনায় নিছিল? শিক্ষক গণপতি বাবু আক্রান্ত হওয়ার পরে কি কোনো আত্মচিৎকার করেন নাই? উচ্চ শিক্ষিত আগামী চক্রবর্তী কি নিজেরে বাঁচাইতে ধস্তাধস্তি করেন নাই? লাগোয়া বাড়ির মানুষ বা পাশের রুমের কেউ কিছুই শুনলো না কেন? অথচ ঘরগুলা ছিল লন্ডন, আলমারি ছিল তছনছ করা। এই পরিস্থিতি কি ইঙ্গিত দেয় না খুনি কেবল 2 জন না, আরো অনেকেই থাকতে পারে? একটা সুসংগঠিত দলের পরিকল্পিত অপারেশনও হইতে পারে যারা বাড়িটার নিয়ন্ত্রণ নিছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি আর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মরদেহ উদ্ধারের সময় উপস্থিত এক পুলিশ কর্মকর্তার শার্ট আর গ্রেপ্তারকৃত এক আসামির পরনের শার্টের ডিজাইন হুবহু এক। পুলিশের কাকতালীয় বললেও সাধারণ মানুষের মনে এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতেছে। কেন পুলিশ তড়িঘড়ি কইরা প্রেস ব্রিফিং করল? কেন আসামিরা হাজির হইয়াই হুবহু পুলিশের শেখানো বলির মতো 164 ধারায় জবানবন্দি দিল? এই দেশে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আসামিকে জবানবন্দি কতটা স্বতঃস্ফূর্ত তা নিয়ে সাধারণ মানুষের মনে পাহাড় প্রমাণ অবিশ্বাস আগে থেকেই আছে। নিদারাবাদের সেই ঘটনায় তাজুল কসাই যখন ধরা পড়ছিল তখন গোটা দেশ স্তব্ধ হয়ে গেছিল। আজ 38টা বছর পর মাছুয়াপাড়ার ঘটনায় মানুষ একইভাবে আতঙ্কিত, কিন্তু পার্থক্য এক জায়গায়। তখনকার পুলিশ অন্তত ড্রাম খুইলা লাশ বের করার সৎ সাহস দেখাইছিল, আর আজকের তদন্ত কোনো মতে যেন একটা গল্প সাজা অপরাধীকে আড়াল করার তাড়াহুড়াতে বেশি আগে। তাই নয় কি? পৃথিবীতে সংখ্যালঘু হওয়া মানেই যেন বিচারহীনতার চিরস্থায়ী অভিশাপ, আর বাংলাদেশ হইলে তো আরো বড় অভিশাপ। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, সিদ্ধার্থ এবং মুগ্ধ। তাদেরকে বিজ্ঞ আদালতে তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছিল বা স্বীকার করেছিল আমাদের কাছে, সেটা বিজ্ঞ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম, হাজির করেছিলাম। আর এই ব্যাপারে পূর্ণাঙ্গ বক্তব্য বা ব্রিফিং আমাদের মাননীয় পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ আব্দুল মাহবুব স্যার ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। পুলিশ কমিশনার বলেন, পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় মুগ্ধ ও সিদ্ধার্থ একে একে পরিবারের 4 সদস্যকে করেন। পুলিশের এই বক্তব্যকে নাকচ করেছে জামায়াত ইসলামী। রোববার নিহতের বাড়ি পরিদর্শনকালে রংপুর 3 আসনের জামায়াতের এমপি অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এবং মহানগর আমির অধ্যক্ষ এটিএম আজম খান বলেন, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। পুলিশের সঠিক ভূমিকা না থাকার কারণে নগরীতে মাদক সহ হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে। সামান্য মাদক সেবন করে 2 জন যুবক একটি পরিবারের 4 জনকে এক করবে, এটা মেনে নেওয়ার মতো নয়। পুলিশ সঠিক তথ্য তুলে না ধরলে আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। নিহতের বাড়ি পরিদর্শনকালে মহানগর বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান সামু এবং সদস্য সচিব মাহফুজুর নবী ডন বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছি, প্রকৃতপক্ষে হত্যাকারী যারা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে মানুষের কাছে সঠিক তথ্যটি উপস্থাপন করতে। কারণ এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার পায়তারায় লিপ্ত রয়েছে। তারা আরো বলেন, সরকারকে বিভ্রান্ত করতে, ইমেজ ক্ষুণ্ণ করার জন্য একটি পক্ষ সর্বদা মাঠে কাজ করছে, সেটিকেও আমলে নিয়ে পুলিশকে সঠিক তদন্ত করতে হবে।
পুলিশের দাবিকে নাকচ করেন নিহতদের প্রতিবেশীরাও। তারা বলেন দুটি ছেলে এক বাসার ছাদ থেকে আরেক বাসায় গিয়ে ইয়াবা সেবন করে মাতলামো করবে, আর তাদের বাধা দিতে গেলে তারা বাড়িওয়ালা সহ একে একে পরিবারের সবাইকে হত্যা করবে। এটা আমরা মেনে নিতে পারছি না, কারণ ইতোপূর্বে পুলিশ জাপানি নাগরিক হোস্টিং কুনি ওর খুনিদের নিয়ে বিভিন্ন প্রেস ব্রিফিং সহ নানান তথ্য প্রমাণ পেশ করেছিল। কিন্তু দীর্ঘ কয়েক মাস পর পুলিশই আবার আসল খুনিদের বের করে পূর্বের ঘটনার জন্য ক্ষমা চেয়েছিল। আমাদের দাবি সঠিক তদন্ত করে আসল খুনিদের বের করা হোক। নাম প্রকাশ না করার শর্তে মাসুয়া পাড়া এলাকার কয়েকজন আমার দেশকে বলেন, নিহতের পাশের বাড়ির কয়েকজন ভারতীয় আত্মীয়ের আনাগোনা ছিল। সেই বাড়িতে প্রায় তারা আসা যাওয়া করত। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখতে বলেন স্থানীয়রা। এদিকে হত্যাকাণ্ডের বিষয়ে বিএনপি এবং জামায়াতকে সরাসরি দোষারোপ করে ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এ বিষয়ে মহানগর বিএনপি এবং জামায়াত নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা আমার দেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ রংপুরের এই হত্যাকাণ্ডকে নিয়ে নানান ধরনের ফায়দা হাসিল করার চেষ্টা করছে। ঘটনার আসল অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবিতে রংপুর জেলা স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং নানান সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, ইতোপূর্বে শিক্ষক গণপতি বাসা নির্মাণ করার সময় একটি পক্ষ চাঁদা দাবি করেছিল। তখনও প্রশাসন বিষয়টি জেনেছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। কারা চাঁদা চাইলো, কেন চাইলো, এ বিষয়ে যদি প্রশাসন পূর্বেই পদক্ষেপ নিত তাহলে হয়তো এমন নৃশংস ঘটনা ঘটতো না। এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের ভাই গোপীনাথ চক্রবর্তী। যা বলছে তা আমাকে মেনে নিতে হবে তো, কারণ যেহেতু আমি করেছিলাম না বা আমি জানি না বা কিছুই জানি না, এই না জানার কারণে তো আমাকে ওইটাই মানতে হবে। কিন্তু আমি যতটা জানি যে আমার সততা যেটা আমি জিনিসটা বলি, কালকে যখন জানাজানি হলো তার আগে তো আমার জানার কোনো প্রশ্ন আসে না। কালকে যখন জানাজানি হলো যে এরকম ওরা এসে চিল্লাচিল্লি করতেছে যে কিভাবে কি হচ্ছে, তখন সবাই খুব বললো যে ঠিক আছে পুলিশকে ঢাকায় ঢুকে এটা ভাঙায়নি। তখন আমরাও বললো হ্যাঁ, আমরা তো গ্রামের মানুষ, আমরাও আশাবাদী যে হ্যাঁ পুলিশকে ডাক দিয়ে পুলিশ আসলো। প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা পর, মানে অনেক কিছু করো 1-1.5 ঘন্টা পরে দেখা গেল যে বাসাতে ওইরকম সিমটম মারা গেছে। মারা যে গেল, তারপর আস্তে আস্তে কে করলো না করলো আর তো এটা প্রথম দিকে তো হয়ে না। রাত্রি অনেক, যখন রাত্রি 2:30 বেজে গেল তখন আমরা সবাই তো ওটা ফাঁকা হয়ে গেছে, তা আমরা ওখানে বসেই আছি, আরও আশেপাশের বাড়ির ছেলেপেলে আমরা বসে আছি। পুলিশ এসে বলতেছে এই বাড়িগুলো কার। আমি বললাম আমার, আরেকজন বললো আমার, আরেকজন বললো আমার, এভাবে সবাই বললো তো আমাদের এখানে বাসা, এই বাসা। তো বলছে এই বাসা কার। আমি বললো আমার। একটু আসেন ভিতরে আসার পরে বলতেছে যে এরকম আপনার ছেলে সিদ্ধার্থ। হ্যাঁ। সিদ্ধার্থ কোথায় এখন? আমি বললাম সিদ্ধার্থ তো আমাদের এখানে থাকে, আর লোকজন আসলে হয়তো তোর কাকার বাসাও থাকে। তা আজকে যেহেতু গ্যাঞ্জাম হচ্ছে ওখানে কাকার বাসা আমি পাঠাইছি, ওদেরকে ডাকে দিল। ওদেরকে নিয়ে আমি দিলাম, যে ওখান থেকে ডাকে তুললাম, ঘুমাইছিল, ডাকে তোলার পরে ওদেরকে দিলাম। ওরা যে বললো যে মুগ্ধর বাসা কোনটা, হ্যাঁ এই মুগ্ধর বাসায় ও নিয়ে গেল। আর আমি তখন বললাম যে আর ওদিকে কি যাবো, ও তো নিয়ে গেল মুগ্ধর বাসায়, ওদিকে চলে আসলাম। অনেকক্ষণ পরে সবাই জানা হয়ে গেলো যে সিদ্ধার্থকে নিয়ে গেল, মুগ্ধকে ধরার জন্য পেটাচ্ছে। আমি কিভাবে বলবো যে বাচ্চাটা মনে হয় না, আমার বাচ্চাটার তো কোনোদিন এরকম পথেই ছিল না, সে তো নেশাগ্রস্তও ছিল না। কেউ বলতেও পারবে না যে নেশাগ্রস্ত। আমার এলাকার জিজ্ঞেস করে দেখেন, কেউ বলতে পারে না। কোথা থেকে কি হলো এটাই আমার অবাক করে দিচ্ছে আমার। তবে এই ঘটনাকে আপনি কিভাবে বলেন, পুলিশের এই দাবিকে কিভাবে দেখেন, সত্যি মনে হয়? আমি অবশ্যই, আমার তো করণীয় কিছু নেই। আমার ছেলে যা বলবে আর পুলিশ যা বলবে তাই আমাকে মেনে নিতে হবে, কারণ আমি এখানে কি করব? আমি তো দেখিনি। আমি কীর্তন জগতের মানুষ, ধর্মীয় প্রাণ মানুষ, সকলের সঙ্গে মিশে চলাটাই আমার
শ্রেয়। আর আমার মনে হয় যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে সেটাকে যেমন পুলিশে বলছে নিয়ে যান, আজও আমি বলতেছি যে বিচার যারা চাচ্ছে তাদের যেন বিচার পায়। আমিও চাই এটা পরিপূর্ণ ভালোভাবে বিচারটা দেখে যেন করে, আমার সন্তানটাও যদি আসলে সত্যিকারের অর্থে বিচার পায়। আমার ছেলে এগুলা বদনেশার মধ্যেও নাই, মানে কাকু মারামারি ডাঙাডাঙি খুন চাবাড়াপিড়ি এগুলা কিচ্ছু নাই আমার ছেলে। আমার ছেলে মাটির মতো যায়, মাটির মতো বাড়ি আসে। এই ঘটনায় তাকে যে গ্রেফতার করলো, এটা কি কোনো ষড়যন্ত্র? আমি তো তা বলতে পাবো না, ষড়যন্ত্র না এখন কি আমি তা বলতে পাবো না। আমি এই এতটুকুই, ছেলেকে যে গ্রেফতার করলো কি চান? আমি ওই চাই ভালো, যেটা সরকার করতে চায় সেইটাই। যদি দুইটা লোক কি চারটা এইভাবে চারজন লোককে মারতে পারে, তদন্তটা আরেকটু ভালো হোক, তারপরে যদি ওনারা বলে যে না এটাই শেষ, আমরা সেটাই মেনে নিব। প্রিয় দর্শক, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বিষয়গুলো লক্ষ্য করেছেন এবং বুঝতে পেরেছেন যে রংপুরের একই পরিবারের 4 জন কিন্তু শেষ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু 2 যুবককে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের জিজ্ঞাসাবাদে কিন্তু নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। এই বিষয়গুলো আপনারা জানেন যে তারা কিভাবে কি করেছে। এই বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু ব্রিফিং করেছিলেন এবং তাদেরকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং আদালতে তোলার পরে আদালত কিন্তু তাদের রায় দিয়েছে। এবং যেহেতু তারা প্রথমে সকল কিছু স্বীকার করেছেন, নতুন করে তাদেরকে রিমান্ড দেওয়া হবে না, এটা কিন্তু বলেছেন একজন আইন শৃঙ্খলা বাহিনী সদস্য। তো যাই হোক, এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেক বিশ্লেষক যারা রয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বলতেছেন যে আসলে এইরকম একটি তুচ্ছ বিষয় নিয়ে আসলে কি এত বড় একটি কাজ সম্পন্ন করা সম্ভব বা ঘটিত হওয়া সম্ভব। তো সেই বিষয়ে কিন্তু তারা আরো তদন্ত করতেছেন এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলতেছেন যে আসলে এই যে যাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে সেই পরিবারের সদস্যদের সাথে কিন্তু দেখা যায় এই যে ভারতের কিছু লোকজন সম্পর্ক ছিল, তাদেরকে আত্মীয় স্বজন, তারা কিন্তু আসতো আবার ওখান থেকে যেত এবং তাদেরকে এই যে 2 যুবক যে রয়েছে তাদেরকে কিন্তু কোনোভাবে ফাঁসানো হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন, এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এটা ক্লিয়ার করেছেন। যাই হোক, এই মামলার সঠিক তদন্ত করা হোক এবং এর পিছনে যদি আসল কোনো মাস্টার মাইন্ড থেকে থাকে বা অন্য কারো হাত থেকে থাকে সেটা সুষ্ঠু বিচার করা হোক, এটা কিন্তু সবাই দাবি এবং আইন শৃঙ্খলা বাহিনী এটা সুষ্ঠু তদন্ত করতেছে। যাই হোক, এই সম্পূর্ণ বিষয়গুলো দেখার পরে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই এই বিষয় সম্পর্কে কমেন্টে লিখে যাবেন যে আসলে এই বিষয় সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।